2, 3. I'm going live in 3, 2, 1. Hello and good evening, people. How are you feeling today? I hope your day went well by the grace of Almighty. I'm your host Hassan Prottoy and you're watching the live session of TalentHut Online Language Club. So, the day's been good for me overall. And what about you? Are you in your home or are you on your way home? Anyway, hopefully you had a great time. So today we have an interesting article and I hope you all have heard about Duolingo test, which became popular in which started from 2016, albeit it got popular in 2020 when the pandemic hit all of us. So IELTS procedure was temporarily off then, but Duolingo procedures were on, so it became very popular. It was an easy test, still is, and the article actually discusses if the Duolingo test is a good substitute for IELTS or not. Alright, so without further delay, we're going to start the article shortly. So article আমাদের সাথে পড়তে চাইলে রেজোলিউশন সেট করতে হবে হাইতে, কোয়ালিটি হাই বা 480 পিক্সেলে। আর কে কোথা থেকে বলছেন, কেমন আছেন, কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রইল। আর আর্টিকেল পড়ে সেখান থেকে শব্দগুলোকে ব্যবহার করতে পারাটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য হবে, এবং আমরা স্পিকিং ডেভেলপমেন্ট করার জন্যই কিন্তু আর্টিকেলটা পড়ছি, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। কারণ আর্টিকেল থেকে আমরা নতুন নতুন শব্দ শিখছি এবং প্রোনাউন্সিয়েশন যেটা আছে আমাদের অনেকের উচ্চারণে ভুল হয়, সেটা আমাদের ক্লিয়ার হবে। অ্যান্ড অফকোর্স উই গোনা লার্ন অ্যাবাউট এ নিউ টপিক। সো আই উড লাইক টু কল মিস্টার আব্দুল্লাহ মামুন, ইফ ইউ আর রেডি। মিস্টার মামুন, আর্টিকেল ওপেন করতে পেরেছেন? সো শুরু করা যায়, লেট আস বিগিন। Welcome. So, শুরু করা যায়. Let us begin. French. ক্লিয়ার স্ট্রাকচার্স। মিস্টার মামুন, আপনি কিন্তু প্লুরালগুলো মিসিং করছেন। স্ট্রাকচার্স, ইউনিভার্সিটিস, একটারও কিন্তু এস বলেন নাই, এটা আমরা ভুল করি কিন্তু। ইয়েস, শার্পেন, streak, all right, thank you so much. So let's see what we have until now. Anyway, we have a listener who commented, Shati Akhtar watching from Kansas City, USA. So Miss Shati, কেমন আছেন? After a long time I have got you as a listener and a viewer, of course. So how's your how was your day today? And as the Christmas is coming, I think the Americans are busy preparing for the whole festivities. So tell us about it. You can write down in the comment and I will definitely read it. All right.
and are you enjoying the club session? Let me know. Okay, so টাইটেলটা থেকে দেখে খুব ইন্টারেস্টিং কিন্তু, ইজ দ্য ডুওলিঙ্গো টেস্ট এ গুড সাবস্টিটিউট ফর আইএলটিএস? সাবস্টিটিউট শব্দটার অর্থটা কি কে বলতে পারবেন? যারা দেখছেন তারাও কিন্তু লিখে দ্রুত কমেন্টে জানাই ফেলেন। সাবস্টিটিউট মানে কি? ফুটবল খেলায় তো আমরা দেখেছি যে ফার্স্ট হাফ পার হওয়ার পরপরই কোচেরা কি করতো, প্লেয়ার সাবস্টিটিউট শুরু করতো। সাবস্টিটিউট মানে কি মিস্টার মামুন বলো? বদলি বলো না, বদলি, পরিবর্তে, সবগুলো অর্থই কিন্তু যায় এখানে। goes with all the things. সো বদলি বা পরিবর্তে অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি, রাইট? ওকে, সো তাহলে লাইনটার মানে কি দাঁড়ায়? বদলি বা things. সো বদলি বা পরিবর্তে অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি, রাইট? ওকে, সো এর মানে কি দাঁড়ায়? আইএলটিএস এর পরিবর্তে ডুওলিঙ্গো টেস্টটা, ডুওলিঙ্গো টেস্টটা কি আইএলটিএস এর একটা ভালো বদলি? এটা বললে মনে হয় আই থিঙ্ক বেটার লাগবে শুনতে, তাই না? ইট উইল সাউন্ড মাচ বেটার। ওকে, সো আইএলটিএস টেস্টের বদলি কিনা সেটা, এবং বলা হচ্ছে কি লঞ্চড ইন 2016 ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট ডিইটি has become a well-structured proficiency test for international students and is accepted by over 4,000 institutions around the world. 2016 সালে যেটা সূচনা হয়েছিল, লঞ্চ করা বলতে হচ্ছে এখানে একটা প্রোগ্রামের কথা বলা হচ্ছে। সো এটা লঞ্চ হয়েছিল 2016-তে। এটা শর্ট ফর্ম কিন্তু ডিইটি, ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট। এটা বর্তমানে হয়েছে একটা ওয়েল স্ট্রাকচার্ড, ভালো গঠন সম্পন্ন একটা প্রফিসিয়েন্সি টেস্ট, দক্ষতা যাচাইয়ের পরীক্ষা আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের জন্য, এবং এইটা পুরো দুনিয়া জুড়ে 4,000 প্রতিষ্ঠানে অ্যাকসেপ্ট করা হচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার। তারপর একটা খুব সুন্দর ইলাস্ট্রেশন আমরা দেখতে পাচ্ছি। প্রতিভা তাসনিম অবভিয়াসলি বিজনেস স্ট্যান্ডার্ডে একটা স্পেশালিটি হচ্ছে তারা একটা স্টোরি দিয়ে শুরু করে, তাই না? এতদিন হয়তো আমরা খেয়াল করেছি তারা যে কোনো একটা আইটেম নিয়ে আসবে, তখন কিন্তু আমরা এটা একটা স্টোরি দিয়ে শুরু করছি। Pratibha Tasnim got enrolled in a master's program at one of the most renowned universities in Europe in 2019. For her visa application, IELTS was mandatory, and she did not have much time to prepare for the test. তো প্রতিভা 2019 সালে, দেখেন ট্রান্সলেটটা কীভাবে করছে একটু খেয়াল করেন সবাই। প্রতিভা তাসনিম, এখানে কিন্তু আমরা কী করি, লাইন বাই লাইন ট্রান্সলেট করতে গিয়ে প্যাচ লাগিয়ে ফেলি, কিন্তু বুঝতে হবে কোথা থেকে কোথায় করবো। প্রতিভা তাসনিম ভর্তি হলেন মাস্টার্স প্রোগ্রামে, কিন্তু সেটা কোথায়? ইউরোপের সবচাইতে রিনাউন্ড খ্যাতিসম্পন্ন ইউনিভার্সিটিগুলোর একটাতে 2019 সালে। এখন 19 সালটা আগে আনলে ভালো হবে। প্রতিভা তাসনিম 2019 সালে ইউরোপের অন্যতম খ্যাতিসম্পন্ন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, গট এনরোলড, এবং তার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আইএলটিএসটা ম্যান্ডেটরি ছিল। ম্যান্ডেটরি শব্দটা অর্থটা কি? হ্যাঁ, অ্যাবসলিউটলি কারেক্ট, বাধ্যতামূলক ছিল। সো এটার জন্য কি করলেন, সময় কিন্তু কম ছিল এবং কোয়াইট হ্যান্ডি। ওকে, বাট এবং তার কাছে কিন্তু ওই টেস্টের জন্য প্রিপেয়ার করার জন্য কিন্তু সময় ছিল না। এবং এই আমরা কিন্তু নর্মালি এটাই দেখে থাকি। আমার সম্প্রতি যাদের সাথে কথা হচ্ছে যে অনেকেরই বিদেশ যাওয়ার প্ল্যান ছিল না, হুট করে দেখা গেল যে এই যে অস্ট্রেলিয়া এখন প্রচুর ভিসা দিচ্ছে, সো দেখা গেলো একটা হিরিক পড়ে গেল। এখন আইএলটিএসের প্রিপারেশন নিতে যে সময়টুকু লাগে এটা তাদের হাতে নাই। সো ডুওলিঙ্গোটা হচ্ছে একটা মানে দ্রুততর অপশন, ফাস্টার অপশনস। সো ওনার স্টোরিটা এখানে বলা আছে যে উনি তখন পেয়ে গেলেন কি ডুওলিঙ্গোটা। She found Duolingo, an app-based language learning platform, quite handy and started learning vocabulary through the app and got herself ready for the test. সো ডুওলিঙ্গো যে অ্যাপটা আছে সেটা শুধুমাত্র পরীক্ষার জন্য ইউজ করা যায় না, এটা শেখার জন্য কিন্তু ব্যবহার করা যায়, এবং সেটা শুধুমাত্র ইংরেজি না, অনেকগুলো ভাষা সেখানে শেখার সুযোগ আছে, তাই না? ডুওলিঙ্গো হচ্ছে দ্বিভাষী নাম থেকে আসছে। ওয়ালাইকুম আসসালাম মিস আসমা, ওকে, থ্যাংক ইউ ফর জয়নিং আস। অলরাইট, সো ডুওলিঙ্গো টেস্টটা কিন্তু ভাষা শেখার একটা অ্যাপ। ওকে, সো উনি এটা যখন পেলেন এই প্ল্যাটফর্মটা, এটা যথেষ্ট হ্যান্ডি ছিল। হ্যান্ডি জিনিসটা আসলে কি, এটা যদি সিনোনিম করতে চাই কি বলবেন? বলে না জিনিসটা যথেষ্ট হ্যান্ডি, ফ্লেক্সিবল এটা হতে পারে, তারপর হচ্ছে কনভিনিয়েন্ট হতে পারে, ইজি টু ইউজ হতে পারে, ইউজফুল হতে পারে, মানে যেটা খুব সহজে ব্যবহার করা যায়, ঠিক আছে? এই জিনিসটাকে হ্যান্ডি বলা হয়। এবং উনি ওটার মাধ্যমে ভোকাবুলারি শেখা শুরু করলেন অ্যাপের মাধ্যমে, এবং উনি নিজেকে রেডি করলেন টেস্টের জন্য। আই লার্নড বোথ ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ থ্রু দ্য অ্যাপ। ব্যাক দেন Duolingo English test was also an option, but not any of the universities I applied to would accept that.
I really did not have any other option than IELTS, but the Duolingo app has unique features and clear structures, making it a reliable place to learn new languages or sharpen your skills. তো উনি বলছেন যে অ্যাপের মাধ্যমে আমি ইংরেজি এবং ফ্রেঞ্চ দুটোই শিখলাম। এখন বোধ কিন্তু আগে আছে, কিন্তু ট্রান্সলেট করার সময় কিন্তু আমি বোধটাকে পরে বলেছি, ইংরেজি এবং ফ্রেঞ্চ দুটোই শিখলাম অ্যাপটার মাধ্যমে। ব্যাক দেন, সেই সময়টাতে তখনকার দিনে ডুওলিঙ্গোর টেস্টটাও একটা অপশন ছিল, যে টেস্টের অপশনটাও ছিল, কিন্তু আমি যে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করেছি তার মধ্যে কোনোটাই সেটা অ্যাকসেপ্ট করতো না। তাই আমার কাছে IELTS ছাড়া অন্য কোনো অপশন আসলে ছিল না, আই রিয়েলি ডিড নট। কিন্তু ডুওলিঙ্গো অ্যাপটার হচ্ছে বেশ কিছু ইউনিক ফিচার্স আছে, মানে বৈশিষ্ট্য আছে এবং ক্লিয়ার স্ট্রাকচার্স, একদম পরিষ্কার কাঠামো আছে, এবং এই কারণে এটা একটা রিলায়েবল জায়গা নতুন ভাষা শেখার জন্য, অথবা আপনার যে দক্ষতা আছে সেটাকে আরেকটু শার্পেন করার জন্য, ঝালাই করার জন্য, সোজা বাংলায় বলতে গেলে। পেন্সিল যেমন শার্প করে, আমাদের স্কিলটা ওইভাবে শার্প করা যায়। রিলায়েবল শব্দটার অর্থটা কি জানো? হোয়াট ডাজ ইট মিন বাই রিলায়েবল? নির্ভরযোগ্য, বলে না যে এই জিনিসটা নির্ভরযোগ্য, এটা হয়। Moreover, Pratibha liked the Duolingo's user-friendly layout and the streak feature, which motivated her to keep going by tracking the number of days she had taken to reach her point goal. Alright, খুব ইন্টারেস্টিং ব্যাপার যে এখানে বেশ কিছু ট্রেন্ডি টার্ম আছে, টেকনোলজিক্যাল টার্ম আছে। সো আশা করি এটা আমরা বুঝতে পারবো। সো অধিকন্তু, মোরওভার, খুব সুন্দর একটা লিঙ্কার্স, বা তার উপরে প্রতিভা ডুওলিঙ্গোর যে ইউজার ফ্রেন্ডলি লেআউট মানে হচ্ছে কি, অ্যাপে ঢুকলে কিন্তু মানে ব্যবহারকারী বান্ধব বলে এটাকে, মানে আপনি ঢুকলে যে কেউ যাতে সহজে বুঝতে পারে আসলে কি হচ্ছে এখানে, তাই না? এটাকেই কিন্তু বলা হয় ইউজার ফ্রেন্ডলি। কি বলা হয়? ইউজার ফ্রেন্ডলি লেআউট। মানে ওখানে ঢুকলে যে অ্যাপের যে সিস্টেমগুলো আছে, বৈশিষ্ট্যগুলো, সেগুলো যথেষ্ট ক্লিয়ার, ইজি, এবং এই কারণে সেটা তাকে মোটিভেটেড রেখেছে যার জন্য। যখন ওয়েবসাইটে ঢুকে দেখবেন যে অনেক কঠিন, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ঝামেলা ফেস করছেন, তখন কিন্তু এটা আর ভালো লাগবে না, মনে হবে আরে দূরে কঠিন জিনিস আমি কী শিখবো, বা কিছুদিন পরে আমরা হাল ছেড়ে দিই। সো এবং এখানে একটা ফিচার ছিল স্ট্রিক ফিচার। স্ট্রিক জিনিসটা আসলে কি? ওকে, এখানে স্ট্রিক জিনিসটা একটু ব্যবহার বোঝাই। স্ট্রিক জিনিসটা হচ্ছে কি, টানা কোন একটা জিনিসে, যেমন হচ্ছে ওই ফুটবলের ক্ষেত্রে যদি বলে যে এমবাপ্পেস গোল স্ট্রিক লাস্টেড টিল দ্য ফাইনাল, মানে প্রতি ম্যাচে সে টানা গোল করেই যাচ্ছে। তো এই যে টানা করে যাওয়ার একটা যে ব্যাপারটা আছে, সেটা হচ্ছে স্ট্রিক। এটার সিনোনিম যদি বলি, এটা হচ্ছে স্ট্রাইপ ব্যান্ড, এই ধরনের জিনিস। যদিও এটা সিনোনিমের চাইতে এটা আর একটু বোঝাটা জরুরি, যে ওখানে স্ট্রিক ফিচারটা কেমন ছিল, যে আপনি ডেইলি লগ ইন করলে একটা দেখায় না, অনেক কিছু অ্যাপ আছে যে প্রতিদিন লগ ইন করলে দেখা যায় ডে 1 কমপ্লিট, ডে 2 কমপ্লিট, এবং 7 দিন করলে আপনার একটা স্ট্রিক কমপ্লিট হবে। এটাকে কি বলবে? 7 days স্ট্রিক। 7 দিন আপনি টানা লগ ইন করেছেন, বা একটা ফিচার বা একটা টাস্ক কমপ্লিট করেছেন, তখন আপনাকে বলবে ইট ওয়াজ এ 7 days স্ট্রিক। তো এই ফিচারটার কারণে তাকে মোটিভেটেড করেছে, না আমি তো টানা করে যাচ্ছি, আমাকে প্রতিদিন একটা করে টিক চিহ্ন আসছে। এবং কিভাবে তার পয়েন্ট গোলে পৌঁছানোর জন্য তার দিনগুলোকে ট্র্যাক করেছে, ওই যে 1 দিন 2 দিন 3 দিন প্রতিদিন এটা ট্র্যাক করা হয়েছে। ওকে, এবার হচ্ছে 3 বছর পরের গল্পটা। মিস আসমা আর্টিকেল ওপেন করতে পেরেছেন? ফাস্ট ফরওয়ার্ড 3 years, এখান থেকে পড়তে হবে। ওয়েলকাম। শর্মিষ্ঠা সাহা, হ্যাঁ।
বার্কিংহাম ইংল্যান্ডের। হুম। অলরাইট, থ্যাংক ইউ। সো এখানে এখানে এই প্যারাটাতে হচ্ছে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে এবং পাশাপাশি বোঝানো হয়েছে যে কিভাবে সিস্টেমটা আগায়, রাইট? খুব সুন্দরভাবে এটা কিন্তু মার্কিং সিস্টেমের দিকে আমরা আগাচ্ছি আস্তে আস্তে। হুম। এবং এই বিজনেস স্ট্যান্ডার্ডের এই টেকনিকটা আমার কাছে খুব পছন্দের, তারা উদাহরণের মাধ্যমে আগায়। এটা খুব একটা দারুণ ব্যাপার, উদাহরণ সহ বা গল্পের মাধ্যমে আগালে পুরো সিস্টেমটা বুঝতে সুবিধা হয়, খটমটে লাগে না, ভালোই লাগে শুনতে। ওকে, সো দেখি। Fast forward 3 years. Duolingo test, English test DT has become a well-structured proficiency test for English international students and is accepted by over 4,000 institutions around the world. In 2021, Ireland became the first government to officially accept the Duolingo English test in visa applications. So, ফাস্ট ফরওয়ার্ড 3 বছর যদি সামনে এগিয়ে যায়, ফাস্ট ফরওয়ার্ড কেন বলা যায় জানেন? ডিভিডি প্লেয়ার আগে মনে আছে যে একটা বাটন ছিল যে টেনে দেওয়া যেতে বলে না, টেনে টেনে দেখা, বা আমরা কম্পিউটারে তো তাই করি, তাই না? একটু ফাস্ট করে দেওয়া। সো যখন ওই ফাস্ট ফরওয়ার্ড করে 3 বছর পরে যাওয়া গেল, তো ওই সময়টাতে খুব সুন্দর একটা টার্ম ফাস্ট ফরওয়ার্ড। তো ডুলিঙ্গো ইংলিশ টেস্টটা এই 3 বছর পরে, 16 থেকে 19-এ আসার পরে, বিশেষ করে প্যান্ডেমিকে বলেছে যে খুব জনপ্রিয় হলো। আইএলটিএসটা তখন স্থগিত ছিল, অফ ছিল কার্যক্রমটা। তো এইটা একটা ওয়েল স্ট্রাকচার্ড, খুব সুন্দর কাঠামো সহ একটা দক্ষতা যাচাইমূলক একটা টেস্ট হয়ে গেল আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের জন্য, এবং এটা পুরো দুনিয়ার 4,000-এর বেশি প্রতিষ্ঠানে অ্যাকসেপ্ট করা হচ্ছে। 2021 সালে আয়ারল্যান্ড প্রথম সরকার যারা ডুলিঙ্গো ইংলিশ টেস্টটাকে তারা অফিসিয়ালি কাগজে কলমে তারা অ্যাকসেপ্ট করা শুরু করলো ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। আমেরিকাও কিন্তু এখন করে, অ্যাজ ফার অ্যাজ এ নো। তারপর শর্মিষ্ঠা সাহার উদাহরণ দেওয়া হয়েছে, গ্র্যাজুয়েট অফ দিল্লি ইউনিভার্সিটি, set for IELTS in 2018, but her score expired before she began applying to universities in 2020. She hardly had time to resit the test. Instead, she decided to take the DT test at home. So, শর্মিষ্ঠা সাহা, যিনি দিল্লি ইউনিভার্সিটির একজন গ্র্যাজুয়েট, উনি 2018 সালে আইএলটিএসে বসেছিলেন, কিন্তু তার স্কোর এক্সপায়ার হয়ে গেল 2020 সালে ওনার ইউনিভার্সিটি অ্যাপ্লাই শুরু করার আগে। 2 বছর মেয়াদ থাকে কিন্তু। সো ওনার কিন্তু হার্ডলি হ্যাড টাইম, এটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, তার মানে সময় ছিল না বললেই চলে। আবার নতুন করে যে টেস্টে বসবে, রিসিট দ্য টেস্ট, আবার নতুন করে টেস্টে বসার মতো তার কাছে সময় ছিল না বললেই চলে। তার বদলে উনি ঘরে বসে হচ্ছে ডিটি টেস্ট দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এখন এটা কেন সময় ছিল না, কী কারণ হতে পারে? ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ডুওলিঙ্গো টেস্টের রেজাল্টটা খুব দ্রুত চলে আসে, আর পেপার বেসড যে টেস্টটা আছে আইএলটিএসে, যেটা মোস্ট অফ দ্য স্টুডেন্টস দিয়ে থাকেন, সেটা কিন্তু 11 থেকে 13 দিন সময় লাগে। সো দ্যাটস এ লং টাইম কিছু কিছু ক্ষেত্রে, ইমার্জেন্সির ক্ষেত্রে, তাই না? দেখা গেল মাস্টার্সের অ্যাপ্লাইগুলোর জন্য খুব সময় অল্প থাকে। সো ওই জায়গাটাতে আসলে আইএলটিএসের প্রিপারেশন নেওয়া, মক টেস্ট দেওয়া, তারপর টেস্ট দেওয়া, কাগজপত্র গোছানোর জন্য সময় পাওয়া যায় না। ওকে, IELTS and DT are completely different tests with different structures, but the essence is the same. It is all about your grasp of the language. Since I had already taken the IELTS before, I knew the drill. The DT is a hassle-free, uncomplicated test and anyone can do it at home, she said. So IELTS এবং DTটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, ভিন্ন দুটো টেস্ট, ভিন্ন ভিন্ন কাঠামোর, কিন্তু এসেন্সটা একই। এসেন্স বলতে এখানে কি বোঝানো হয়েছে বুঝিনি। এসেন্স এটা সিনোনিম বলে কি হতে পারে? মূল বিষয়টা, ঠিক আছে? এসেন্স হচ্ছে এখানে মূল বিষয়টা, ঠিক আছে? আসল জিনিসটা একই, এখানে দুটোর মূল জিনিসটা একই। সেটা হচ্ছে আপনার গ্র্যাস্প মানে হচ্ছে কিন্তু মুঠো, এমনিতে মুঠোর ভিতরে, কিন্তু এখানে আরেকটা অর্থ যাবে, সেটা কি? আয়ত্ত। যে আপনার ভাষাটা, হ্যাঁ, এখানে আপনার ভাষার দখল কতটুকু বা আয়ত্ত কতটুকু সেটা নির্ভর করছে। তো বলছেন যেহেতু আমার অলরেডি আইএলটিএস আমি দিয়েছি, আই নিউ দ্য ড্রিল, এই যে আরেকটা টার্ম ব্যবহার করছি, ড্রিল বলতে হচ্ছে এখানে ওই যে আমি জানতাম বিষয়গুলো সম্পর্কে, মানে বেসিক বিষয় সম্পর্কে কী ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এখানে ড্রিল দিয়ে এটা বোঝানো হয়েছে যে আমি জিনিসগুলো জানতাম, ব্যাপারটা জানতাম, আই নিউ দ্য ড্রিল। এটা হচ্ছে একটা মিলিটারি টার্ম কিন্তু। দ্য ডিটি ইজ এ হ্যাসেল
সরি, আই নিউ দ্য ড্রিল। হ্যাঁ, এটা হচ্ছে ওই কি বলে এটাকে, বিশেষ করে সিনেমাতে দেখেছি, অ্যাকশন ফিল্মগুলোতে বলে যে আই নো দ্য ড্রিল, কাম টু দ্য ড্রিল। ওই যে মিলিটারি যে ট্রেনিং হয় না, প্যারেড, যেটা স্কুল কলেজে প্যারেডগুলো হয়, সো ওখানে ড্রিল করানো হয়, কিন্তু প্র্যাকটিসটা করানো হয়। সো এটাকে ইনস্ট্রাকশন বা ট্রেনিং বলা হয়। সো বলছে আমারও তো ট্রেনিং তো জানাই ছিল। আর ডিটেলটা হচ্ছে একটা হ্যাসেল ফ্রি। হ্যাসেল ফ্রি মানে কি? ঝামেলা মুক্ত। ইয়াস, অ্যাবসলিউটলি কারেক্ট, একদম মানে ঝামেলাবিহীন। অলরাইট। সো এই ফাঁকে দেখি মিস সাথী আক্তার কমেন্ট করেছেন, ইয়েস, ক্যাম্পাস ক্লোজ নাও, আই এম অন দ্য বাস গোয়িং টু ফ্লোরিডা, Christmas not for Muslim, that's why I don't prefer to celebrate the whole, but every city is decorated with colorful lights, it looks pretty convenient, thank you. সো হ্যাঁ, পুরো আমেরিকাটা এখন খুব সম্ভবত কালারফুল ভাবে সেজে উঠেছে ক্রিসমাসের জন্য, অ্যান্ড অবভিয়াসলি আই অলসো লাভ দ্য লাইটিংস অ্যান্ড এভরিথিং। এবং সবচেয়ে বড় কথা, আমার যেটা খুব ইচ্ছা সে হচ্ছে বরফ পড়াটা দেখার। আমাদের দেশে তুষারপাত হয় না, সো আই থিঙ্ক ইউ আর এনজয়িং দ্যাট অ্যান্ড হ্যাভ এ সেফ জার্নি। মিস সাথী, মিস সাথী আমাদের কি বলে এটাকে, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেম্বার অফ দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব, আই থিঙ্ক একদম শুরুর দিকে ছিলেন যখন আমরা অনলাইন ল্যাঙ্গুয়েজ ক্লাবটা শুরু করি। সো শি ইজ স্টিল কিপিং ইন টাচ, সো দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং, অ্যান্ড শি ইজ ইন আমেরিকা রাইট নাও, ফ্রম কানসাস সিটি রাইট নাও। অলরাইট, সো ছিলাম তো ডিটিটা হচ্ছে একটা ঝামেলাবিহীন, আনকমপ্লিকেটেড। আনকমপ্লিকেটেড মানেটা কি? জটিলের উল্টোটা সরল, জটিল না, জটিলতাবিহীন, এটার কথা বলা হয়েছে। এবং একটা এনিওয়ান ক্যান ডু ইট অ্যাট হোম, মানে যে কেউই এটা বাসায় বসে এটা করতে পারে, তাই না? যে কেউ এটা বাসায় বসে করতে পারে। আসলে ডুওলিঙ্গো টেস্ট আপনি নিজেই বাসায় বসে দিতে পারবেন, ইফ ইউ ক্যান মেনটেন দ্য এনভায়রনমেন্ট, সহজেই দেওয়া যায়। উইথ a score of 130, she got into the University of Buckingham. Duolingo scores are reported on a scale from 10 to 160. Each certificate has a unique, secure link and subscore measure your proficiency in specific areas. তো 130 স্কোর নিয়ে উনি ইউনিভার্সিটি অফ বাকিংহামে, এটা আই থিঙ্ক আমি ভুল করে না থাকি এটা ইংল্যান্ডে, তো ডুওলিঙ্গো স্কোরটা রিপোর্ট করা হয়ে থাকে। একটা স্কেল আছে, যেমন আইএলসে 0 থেকে 9, রাইট? সো ওটা হচ্ছে 10 থেকে 160, এবং প্রত্যেকটা সার্টিফিকেট একটা ইউনিক সিকিউর লিঙ্ক আছে, মানে খুব নিরাপদ একটা লিঙ্ক আছে আলাদা, এবং এর মধ্যে সাবস্কোর আছে। ব্যান্ড স্কোরের মধ্যে আবার সাবস্কোর থাকে না, লিসেনিংয়ে মডিউলে এত, রিডিংয়ে এত, রাইটিংয়ে এত, এখানেও এরকম সাবস্কোর আছে, যাতে করে আপনার স্পেসিফিক এরিয়া, নির্দিষ্ট জায়গাগুলোতে, কথা বলার নির্দিষ্ট জায়গাগুলোতে, বা আপনার ইংরেজির নির্দিষ্ট জায়গাগুলোতে আপনার যাতে দক্ষতাটাকে মেজার বা মাপা যায়, পরিমাপ করা যায়। তো টিবিএসের সাথে কনভারসেশনে ডুওলিঙ্গোর একজন স্পেশালিস্ট সোফি ওয়ার্ডজাক, উনি কি বলছেন, মিস্টার মামুন একটু পড়েন দেখি। এনজয়েড ইডি আছে শেষে। ফ্রেঞ্চ, ফ্রান্স না, ফ্রেঞ্চ, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। সো লেটস সি হোয়াট উই হ্যাভ আনটিল নাও। কি অবস্থা দেখি। ওকে,
Okay, in a conversation with TBS, the Business Standard, Sophie Woodsack, research communications specialist, Duolingo, shared that in recent years, test takers, numbers in India have increased rapidly. India being a vast country, the remote areas and states do not have enough secure English language test SCLT centers accepted by UK, through which can students easily sit a language test. সো টিবিএসের সাথে একটা কথোপকথনে সোফি উডসাক, যিনি ডুওলিঙ্গোর রিসার্চ কমিউনিকেশন স্পেশালিস্ট, উনি এটা শেয়ার করেছেন যে সাম্প্রতিক বছরগুলোতে ইন্ডিয়াতে টেস্ট টেকার নাম্বার, যারা টেস্ট নিচ্ছে তাদের সংখ্যাটা বেড়ে গেছে খুব দ্রুত গতিতে, র্যাপিডলি। ঠিক আছে, ইন্ডিয়া যেহেতু একটা ভাস্ট কান্ট্রি, ভাস্ট মানে কি, VAST, বিশাল দেশ, এবং এখানে রিমোট এরিয়াগুলোতে অথবা প্রদেশ বা স্টেটগুলোতে যথেষ্ট সিকিউর সুরক্ষিত, ওখানে কপি টপি যাতে না করা যায়, নিরাপত্তা থাকে, ওরকম সেন্টার নাই যেগুলো ইউকে তারা অ্যাকসেপ্টেড, যেখানে স্টুডেন্টরা খুব সহজেই ল্যাঙ্গুয়েজ টেস্টে বসতে পারে। তো এখন একটু বলেন দেখি যে রিমোট শব্দটা অর্থ কি, রিমোট এরিয়া বলতে কি বোঝানো হচ্ছে? দুর্গম বলে না, যে দুর্গম, প্রত্যন্ত অঞ্চল বা দুর্গম অঞ্চল, সেই ক্ষেত্রে রিমোট, দূরের। Even though Duolingo launched the DT in 2016, it only started gaining popularity during the onset of COVID-19 pandemic, যেটা বলছিলাম। যদিও ডুওলিঙ্গোর টেস্টটা কিন্তু 2016 সালেই লঞ্চ হয়েছে, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা পপুলার হওয়া শুরু করলো, জনপ্রিয়তা পাওয়া শুরু করলো কোভিড-19 যে মহামারী, সেটার অনসেট বলতে এখানে কি বোঝানো হয়েছে তাহলে? অনসেট হচ্ছে শুরুতে, খুব মজার একটা জিনিস, বিগিনিং অফ সামথিং। তবে অনসেটটা কিন্তু সব জায়গায় ব্যবহার করতে পারবেন না, যে মাই মর্নিং বিগিনস উইথ টি, মাই মর্নিং অনসেট এভাবে বলা যাবে না। ঠিক আছে, অনসেট অফ দিয়ে শুরু করতে হবে, আর অনসেটটা স্পেসিফিক্যালি ব্যবহার হবে নেগেটিভ কোনো কিছুর সাথে, আনপ্লিজেন্ট কোনো কিছুর সাথে। ঠিক আছে, যেটা স্বাচ্ছন্দ্য বোধ করার না, যেমন মিলিটারি অ্যাটাক হতে পারে, সেটা কোনো একটা মহামারী হতে পারে, এই ধরনের ক্ষেত্রে অনসেট অফ দিয়ে বলা যেতে পারে সেটা। ঠিক আছে, এই কারণে বলি অর্থ মিল থাকলে কিন্তু সব জায়গায় বসিয়ে দেওয়া যাবে না, নেগেটিভ অর্থ বহন করে। ওকে, দ্য টেস্ট is an access program which provides fee waivers to high achieving low income students around the world. DT appeared handy during the pandemic when going out and sitting for a test was difficult. So test হচ্ছে একটা access program যেটা ফি ওয়েভার দেয়, ফি এর ক্ষেত্রে ওয়েভার দেয় যারা হাই অ্যাচিভিং, ভালো অর্জন আছে কিন্তু ইনকাম কম, এমন স্টুডেন্টদেরকে দুনিয়া জুড়ে যারা আছে তাদেরকে ফি ওয়েভার দেয়। ফি ওয়েভার বলতে কি জিনিস? ওয়েভার জিনিসটা ইউনিভার্সিটিগুলোতে খুব পপুলার একটা পরিচিত টার্ম। ওয়েভার কি জিনিস বলে না, 20% ওয়েভার, 30%, 40% ওয়েভার, ছাড়, এই টাইপের কিছু একটা, ছাড় টাইপের। ঠিক আছে, সো এটা বলা যায়। অলরাইট, সো আমাদের মিস সাথী আবার আমাদের সাথে কমেন্টে যুক্ত হয়ে গেছেন। So originally I am living in South Dakota and there the weather is very bad since October. October থেকে weatherটা খুব বাজে। Well, thank you so much for sharing so many things. So what do you like most about your South Dakota? Let us know. So ঠিক আছে, weatherটা বাজে, বাট ওই জায়গার কোন জিনিসটা আপনার কাছে খুব বেশি পছন্দ? Let us know. Alright. So বলা হচ্ছে যে ডিটি হচ্ছে সবার কাছে হ্যান্ডি হিসেবে আবির্ভূত হলো, খুব কাজের জিনিস হিসেবে আবির্ভূত হলো। হ্যান্ডিটার অর্থ কিন্তু একটু চেঞ্জ আসছে এখানে, যে করোনার সময় বা মহামারীর সময় এই ডিটি বা ডুওলিঙ্গো ইংলিশ টেস্টটা খুব কাজের হিসেবে দেখা দিল, যখন বাইরে যাওয়া এবং টেস্টের জন্য বসাটা কঠিন ছিল। আইএলস টেস্ট কিন্তু হচ্ছিল না, ঠিক না? 2020 সালে তো সব বলতো, যখন প্যান্ডেমিকটা শুরু হলো, মার্চের লকডাউনটা দেওয়া শুরু হলো, তারপর থেকে মোটামুটি একটা বছর তেমন কিছুই হয়নি। Besides English, people enjoyed learning other languages like French, Spanish, German, etc. at that time. So ইংলিশের পাশাপাশি মানুষ সেই সময়টাতে অন্যান্য ভাষা শেখা শুরু করলো, যেমন ফ্রেঞ্চ, স্প্যানিশ, জার্মান, এইসব ওই সময়টাতে। এবার হচ্ছে ডিটি কি আইএলসের চাইতে টাফ, বেশি কঠিন কিনা মিস আসমা পড়েন দেখি, একটু জানি। শুনতে পাচ্ছি লাউড অ্যান্ড ক্লিয়ার।
পড়েন। কারিকুলার অর্থ কিন্তু আমরা জেনেছি গত আর্টিকেলে, মনে করে দেখেন প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে একটা আর্টিকেল ছিল, কারিকুলার শব্দটা তখন পাই আমরা। কারিকুলামের প্লুরাল ফর্ম হচ্ছে কারিকুলার, আর দিয়েছে, খেয়াল করে দেখেন কারিকুলা পরে আর আছে, কারিকুলার প্লুরাল ফর্ম মানে শিক্ষাক্রমগুলো। Hello, cannot hear you properly. হ্যালো মিস্টার মামুন, আমাকে শুনতে পাওয়া যাচ্ছে? ওকে, কন্টিনিউ। Explicitly. All right. Continue. অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। সো আসলে কি আইএলসের চেতে ডুওলিঙ্গোটা ইজি কি না টাফ, সেটা হচ্ছে আমরা এখানে জানবো। আমি সাথে একটা লিখেছেন, জিজ্ঞেস করেছিলাম যে সাউথ ডাকোটার কোন জিনিসটা ভালো লাগে। সো শি সেইড শি লাইকড দেয়ার পিপল, মানুষগুলো ভালো, দে আর রিয়েলি ফ্রেন্ডলিয়ার দেন আদার এনি আদার স্টেট, অন্যান্য স্টেটগুলোর চেয়ে যথেষ্ট তারা বন্ধুভাবাপন্ন। এবং উনি আরও বেশ কিছু স্টেটে গিয়েছেন সাউথ ডাকোটার বাইরে, কিন্তু সাউথ ডাকোটার মতো অমন কাউকে পাওয়া যায়নি এবং ইউনিভার্সিটির ওনার যথেষ্ট ভালো লাগেনি। ওকে, দ্যাটস রিয়েলি গুড। সো থ্যাংক ইউ ফর রাইটিং দিস ওয়ান আউট অ্যান্ড অলসো লেট আস নো অ্যাবাউট ডুওলিঙ্গো। এখন কি আপনাদের ওদিকে ডুওলিঙ্গো অ্যাকসেপ্টেড স্টুডেন্টসরা আসছে কিনা বা এটার কেমন চাহিদা পাওয়া যাচ্ছে সেটা আপনি লিখতে পারেন আমাদের সাথে। অলরাইট, ওকে। সো ইজ ডিটি টাফার দেন IELTS? Apurva Oppu, a graduate of North South University, took the DET in 2020 and scored 120. But the universities he wanted to get into were accepting only 130 score. So বলা হচ্ছে অপূর্ব অপু নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন গ্র্যাজুয়েট, উনি 2020 সালে ডিইটি টেস্ট দিলেন এবং 120 স্কোর আসলো। কিন্তু যে ইউনিভার্সিটিগুলোতে উনি যেতে চাচ্ছিলেন তারা হচ্ছে শুধুমাত্র 130 স্কোরই নিয়েছিল। At first glance, the DET seemed the best option.
It cost me only 5,000 টাকা to take the test, whereas the IELTS fee was around 15,000 back then. খুব ইন্টারেস্টিং লাইন। অ্যাট ফার্স্ট গ্ল্যান্স, এইটুকুর মানে কি, খুব সুন্দর একটা ফ্রেজ কিন্তু। এটা যা অর্থ তাই কিন্তু, ট্রান্সলেট করলে যা সেটাই কিন্তু মানে অ্যাট ফার্স্ট গ্ল্যান্স। বলেন গ্ল্যান্স, গ্ল্যান্স মানে হচ্ছে দৃষ্টি, প্রথম দেখায়, অ্যাট ফার্স্ট সাইট। হ্যাঁ, আপাত দৃষ্টিতে একটা শব্দ আছে না আবার। হ্যাঁ, আপাত দৃষ্টিতে ওই সময়টাতে ডিটিটা বেস্ট অপশন মনে হয়েছিল, এবং আমার টেস্টটা দিতে মাত্র 5,000 টাকা লেগেছিল। এখনও কিন্তু 5,000 টাকা, আমি যতটুকু জানি। ডুলিঙ্গো টেস্ট বলেছে, অপূর্ব বলছেন যে তখন উনি ডুলিঙ্গো দিতে 5,000 লেগেছিল, আর আইএলস ছিল 15,000 টাকা। আর এখন ডিসেম্বরের 17 তারিখের পর থেকে যে টেস্টগুলো হচ্ছে 20,250 টাকা। সো 5,000 টাকা বেড়ে গেছে, বাট ডুলিঙ্গো যা ছিল তাই আছে। সো কোয়াইট অ্যাফোর্ডেবল টু। ডিটি কারিকুলা আর ইজি অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি। হ্যাঁ, এখনও আছে 5,000। সো লেটস সি, রিসেন্ট 2-3 মাস আগেও 5,000 টাকা ছিল। ওকে, সো মিস সাথী অলরেডি লিখেছেন যে আমি জানি আমার ইউনিভার্সিটি ডুলিঙ্গো অ্যাকসেপ্ট করছে ব্যাচেলর প্রোগ্রামের জন্য, কিন্তু মিনিমাম 100 লাগে। সো ভালো তো, 100 স্কোর যথেষ্ট ইজি গেইন করাটা। এবং ওই 100 স্কোরে ব্যান্ড স্কোর কত ইকুইভ্যালেন্ট সেটা আমরা কিন্তু পরে পারাতে দেখছি। সো প্রিটি ইন্টারেস্টিং। ওকে, সো তখনকার দিনে 5,000 টাকা লেগেছিল টেস্ট দিতে, যেখানে আইএলস লাগতো 15,000 টাকা। আরও ব্যাপার আছে, ডিইটির যে শিক্ষাক্রমটা আছে, মানে পড়ার সিস্টেমটা আছে, সেটা হচ্ছে ইজি এবং ইউজার ফ্রেন্ডলি, ব্যবহারকারী বান্ধব। আই মাস্ট সে, আমার বলতেই হবে, কিন্তু মানে ইজি ছিল, কিন্তু 130 স্কোর করাটা হচ্ছে আমার কাছে কঠিন লেগেছিল। তার উপরে মোরওভার আইএলস সহ আপনার কিন্তু বিগার উইন্ডো অফ গেটিং অ্যাকসেপ্টেন্স, মানে একটা বড় সুযোগ আছে, বলেন না, অপরচুনিটি কিন্তু অনেক সময় উইন্ডো দিয়ে বোঝানো হয়। বিগার উইন্ডো, ট্রান্সফার উইন্ডো, ফুটবল যারা ফলো করেন তারা কিন্তু ট্রান্সফার উইন্ডোটা দেখেন। ট্রান্সফারের সময়টাকে উইন্ডো বলা হয়, যে সুযোগ, অপরচুনিটিটা। তো আরও বড় সুযোগ ছিল অ্যাকসেপ্টেন্স পাওয়ার, মানে অ্যাকসেপ্ট হবে। মোর দেন 10,000 ইউনিভার্সিটিজ আর অ্যাকসেপ্টিং, যেহেতু 10,000-এরও বেশি ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করছে। ডুলিঙ্গো কিন্তু এখন পর্যন্ত 4,000-এর বেশি ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন অ্যাকসেপ্ট করলেও আইএলস কিন্তু 10,000-এর বেশি ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। তো এটা কিন্তু বড় সুযোগ না? অবভিয়াসলি এই কারণে আইএলসটা বেটার অপশন। সব দিক থেকে যদি চিন্তা করি, সময় হাতে থাকলে আইএলস ইজ দ্য বেস্ট অপশন। এটাও একটা কম্প্যারিজনে এসেছে। Later, Opus set for IELTS and got a band 7.5. He even got accepted by York University. পরবর্তীতে অপু আইএলসের জন্য বসলেন এবং ব্যান্ড 7.5 পেলেন। উনি এমনকি ইয়র্ক ইউনিভার্সিটি, খুব নামি দামি একটা ইউনিভার্সিটি, সেখানে অ্যাকসেপ্টেড হলেন। দারুণ ব্যাপার যে পরে আইএলস দিয়ে উনি 7.5 পেয়েছেন। যদিও ফার্স্টে ডুলিঙ্গোটাতে ওনার স্কোর একটু কম ছিল, বেশ অনেকখানি। রাইট, সো a Duolingo score ranging from 150 to 120 is equivalent to an IELTS score of 7, whereas 135 to 140 weights band 8. The candidate will get the Duolingo test results within 48 hours, whereas the IELTS result takes 3 to 13 days to process. Duolingo score যদি 115 থেকে 20 থাকে, যেমন হচ্ছে কি বলে এটাকে, মিস্টার অপু পেয়েছিলেন 130 দরকার ছিল, 120 পেয়েছিলেন। তো 115 থেকে 20 কিন্তু আইএলসের ব্যান্ড 7-এর সমমানের, যেখানে 135 থেকে 40 হচ্ছে ব্যান্ড 8। তার মানে ওনার হচ্ছে ব্যান্ড 8 চেয়েছিল, 7.5 চেয়েছিল। 135 থেকে 140 যদি ব্যান্ড 8 হয়, তাহলে 7.5 ওনার যে স্কোরটা ছিল, এবং উনি এটা কিন্তু আইএলস দিয়ে সেটাই পেয়েছে, তাই না? খুব ইন্টারেস্টিং না? খেয়াল করে দেখেন, মিস্টার অপু ডুলিঙ্গোতে স্কোর করেছিলেন 120, আইএলসে পেয়েছেন 7.5। আর আমাদের লিস্টটা দেখেন, 115 থেকে 120 হচ্ছে 7, তো ওনার ছিল 120। 120-এর উপর থেকে 120 থেকে 135-এর মাঝামাঝি হলে কিন্তু 7.5 আসার সম্ভাবনা থাকে, 7.5ই পেয়েছেন। সো মোটামুটি অ্যাকুরেট বলতে পারি। তো বলেছে যে ক্যান্ডিডেট উইল গেট দ্য ডুলিঙ্গো টেস্ট রেজাল্ট উইদিন 48 আওয়ার্স, মানে ক্যান্ডিডেট যারা আছে, পরীক্ষার্থী যারা আছে, তারা রেজাল্ট 48 আওয়ার্সের মধ্যে পাবে। এটা আমি বলবো সবচেয়ে বড় অ্যাডভান্টেজেস। প্রাইস কম, রেজাল্ট খুব দ্রুত পাওয়া যায়। যেখানে আইএলসের রেজাল্ট আসতে 3 থেকে 13 দিন লাগে। এখন প্রশ্ন হতে পারে 3 থেকে 13 দিন কেন? আমি একটু আগে বলেছি 11 থেকে 13 দিন। পেপার বেস, যেটা আমরা কাগজে কলমে দিয়ে থাকি, কাগজে পেন্সিলে, সেটা হচ্ছে 11 থেকে 13 দিন লাগে। বাট যেটা কম্পিউটার বেস টেস্ট আছে, সেটা হচ্ছে 3 দিনের ভেতর চলে আসে অ্যাজ ইউজুয়াল।
অলরাইট, সো এখানে বেশ অনেক তথ্য দেওয়া আছে। While IELTS Academic is designed explicitly for educational purposes, DT was initially designed as a general proficiency test. However, some recent Duolingo publications have stated that its primary purpose is for admission decisions. খুব ইন্টারেস্টিং তথ্য দেওয়া আছে যে আইএলস একাডেমিকটা কিন্তু এক্সপ্লিসিটলি মানে এক্সপ্লিসিটলি মানে এখানে সিনোনিম হবে ক্লিয়ারলি, পরিষ্কারভাবে, মানে পরিষ্কারভাবে একাডেমিকটা ডিজাইন হয়, যে আমরাও তো বলি যেটা শুধুমাত্র শিক্ষার দরকারে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছিল। আইএলস একাডেমিক কারা দেয়? যারা বিদেশে উচ্চশিক্ষার্থে যেতে চায়। জিটিটা যারা ব্যবসা বা কাজের জন্য যায় তাদের জন্য। ওকে, তারপর হচ্ছে তবে ডিইটিটা হচ্ছে ইনিশিয়ালি প্রাথমিকভাবে ডিজাইন করা হয়েছিল একটা জেনারেল প্রফিসিয়েন্সি টেস্ট, মানে আপনার কেমন লেভেল ইংলিশে সেটা জাজ করার জন্য ডিইটিটা ডিজাইন করা হয়েছিল, এটা যে অ্যাডমিশনের জন্য এমনটা না। কিন্তু সাম্প্রতিককালে ডুওলিঙ্গোর কিছু প্রকাশনা এটা স্টেটেড, মানে এটা হচ্ছে তারা উদ্ধৃতি দিয়েছে, বিবৃতি দেওয়া বলে না, স্টেটমেন্ট দেওয়া, ওটা ভার ফর্ম হচ্ছে স্টেটেড, ওনারা বিবৃতি দিয়েছেন যে এর প্রাইমারি পারপাস, এর প্রাথমিক যে প্রয়োজনীয়তাটা হচ্ছে অ্যাডমিশন ডিসিশনের জন্য, মানে ভর্তির ডিসিশন নেওয়ার জন্য এর মূল উদ্দেশ্যটা। Oppo thinks universities give an upper hand to IELTS scores since it has been in the system for a very long time. However, no data supports Oppo's statement. Oppo এটা ভাবেন যে ইউনিভার্সিটিগুলো একটু আইএলস স্কোরটাকে একটু আপার হ্যান্ড দেয়। এখানে আপার হ্যান্ড বলতে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, আরেকটা সুন্দর বাংলা আছে, অগ্রাধিকার দেওয়াকে হচ্ছে বলে আপার হ্যান্ড। ওকে, কারণ যেহেতু এটা সিস্টেমের মধ্যে ছিল, মানে আমাদের যে সিস্টেমটা এডুকেশন সিস্টেমের মধ্যে অনেক লম্বা সময় ধরে আছে, বয়স বেশি, এটা অনেক ওয়াইড স্প্রেড, খুব স্বাভাবিক। যদিও কোনো ডেটা বা তথ্য অপুর যে বিবৃতি আছে সেটাকে সাপোর্ট করছে না। তো বলো, যখন এই পটেনশিয়াল প্রেজুডিস সম্পর্কে ওয়েন আস্কড অ্যাবাউট দিস পটেনশিয়াল প্রেজুডিস, উডজ্যাক যিনি ওই যে রিসোর্স অফিসার ডুওলিঙ্গোর জন্য, তাকে যখন জিজ্ঞেস করা হলো এই পটেনশিয়াল ডিসক্রিমিনেশনের ব্যাপারে বা প্রেজুডিসের ব্যাপারে, প্রেজুডিসের সিনোনিম কিন্তু ব্যবহার করেছে নিচে একদম শেষ লাইন, ওরা প্যারাফ্রেজিং করেছে। We are not directly involved in the admission process and cannot really say how the final selection is made, but if a university has partnered with us and accepted the DET, we do not see any reason that can lead the discrimination. তো বলা হয়েছে, হ্যাঁ, প্রেজুডিস এবং ডিসক্রিমিনেশন দুইটার মানে হচ্ছে বৈষম্য। প্রেজুডিসটা একটু আনকমন ওয়ার্ড, তাই না? প্রাইড অ্যান্ড প্রেজুডিস নামে এটা খুব বিখ্যাত, হ্যাঁ পড়েছে, প্রেজুডিস আসছে। তো ওই জায়গাতে আমারও অ্যাকচুয়ালি প্রেজুডিস মানে তখন জানা ছিল, জাস্ট ওই নামে একটা ফিল্ম আছে জানি, বাট আফটার দ্যাট যখন হ্যাঁ হ্যাঁ পরে ডিসক্রিমিনেশনের সাথে যখন মিল আছে তখন বোঝা গেল না ঠিক আছে, এটা একটু পুরনো শব্দ প্রেজুডিসটা। তো উনি বলছেন যে যখন তাকে সম্ভাব্য বৈষম্য সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তখন বললেন যে আমরা অ্যাডমিশন প্রসেসের সাথে সরাসরি জড়িত না এবং আমরা আসলে বলতে পারছি না যে কীভাবে ফাইনাল সিলেকশনটা করা হয়, কিন্তু যদি কোনো ইউনিভার্সিটি আমাদের সাথে পার্টনার করে, মানে অংশীদার হয় এবং ডিটিটাকে অ্যাকসেপ্ট করে, আমরা সেক্ষেত্রে কোনো কারণ দেখি না যে এই ধরনের কোনো বৈষম্য হবে। ওকে, সো ডিটি বাংলাদেশে এখনো টেক অফ মানে হচ্ছে বিমানের, দেখেছেন না শুনেছেন না, টেক অফ আর ল্যান্ড দুইটা শব্দ আছে, তাই না? টেক অফ হচ্ছে কি, উড়ে যাওয়া, আর ল্যান্ড হচ্ছে অবতরণ করা। এখন কোনো জিনিস হচ্ছে ওই যে লঞ্চ করার সিনোনিম আকারে কিন্তু আসছে এখানে টেকেন অফ, মানে চালু হয়নি কেন ওইভাবে। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং ব্যাপার, এটা নিয়ে কিছু মতামত আছে। সো মিস্টার মামুন, পরের দিকে শেষ করেন আপনাদের জন্য। pre-existing prejudices, plural.
অলরাইট, থ্যাংক ইউ মিস্টার মামুন, ইট ওয়াজ ভেরি নাইস। যদিও শেষ দিকে ইন্টারাপশনের কারণে খুব একটু শুনতে পারিনি, একটু কয়েক সেকেন্ড একটু আমি গ্যাপ দিব। আই থিঙ্ক আউটসাইড আমার এখানে একটু নয়েজ হচ্ছে, সো হোপফুলি থিংস উইল সাবসাইড। অলরাইট, সো দেখি কী অবস্থা। সো বাংলাদেশে কেন এখনো ওভাবে চালু হয়নি? এনএস সিদ্দিকী, CEO and co-founder of Edrol Education, believes that the reason why DET is not very popular in Bangladesh is the lack of branding and students' pre-existing prejudices. So এনএস সিদ্দিকী, যিনি সিইও এবং co-founder এড্রোল এডুকেশন, উনি বিশ্বাস করেন যে যে কারণে বাংলাদেশে ডিইটি খুব বেশি পপুলার না, সেটা হচ্ছে ব্র্যান্ডিংয়ের অভাব এবং ছাত্রছাত্রীদের মধ্যে যে আগে থেকে রয়ে যাওয়া বৈষম্য। আচ্ছা, সিইও আর কো ফাউন্ডার এই দুটো মানে কি বলেন দেখি, অ্যাব্রিভিয়েশনটার মানে বলেন দেখি, কে পারবে? কো ফাউন্ডার হচ্ছে সহ প্রতিষ্ঠাতা, আর সিইও ফুল ফর্মটা কি? এটা তো আমাদের জানা থাকার কথা। সিইও হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার, প্রধান নির্বাহী কর্মকর্তা। বাংলায় বাংলায় সুন্দর লাগে। ওকে, so IELTS has been in the system for a very long time now. The materials for the test are widely available, and most importantly, the British Council, the owner of IELTS, is a well-established name in the country. IELTS হচ্ছে এই সিস্টেমের মধ্যে অনেক লম্বা সময় ধরে আছে, এবং এই টেস্টের জন্য যে ম্যাটেরিয়ালস বা যে জিনিসগুলো আছে সেগুলো ওয়াইডলি অ্যাভেলেবল, বেশ ভালো রকমের পাওয়া যায়, অ্যাভেলেবল পাওয়া যায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ব্রিটিশ কাউন্সিল আইএলসের এক রকমের মালিক, তারা হচ্ছে বাংলাদেশে একটা ওয়েল এস্টাবলিশড নেম। ওয়েল এস্টাবলিশড মানে কি? প্রতিষ্ঠিত একটা শব্দ আছে না, ওয়েল এস্টাবলিশড। এটা হচ্ছে বিয়ের জন্য পাত্র দেখতে গেলে বলে যে পাত্র ওয়েল এস্টাবলিশড। সো ওইখানে বেশি ব্যবহার হয়। সো ওয়েল এস্টাবলিশড মানে হচ্ছে ভালো, মানে বেশ সুপ্রতিষ্ঠিত, খুব সুন্দর একটা ফর্মাল ওয়ার্ড। অলরাইট, সো বলা হচ্ছে অন দি আদার হ্যান্ড, একটা তুলনা করেছে, এটা একটা সুন্দর লিঙ্কার্স। Duolingo is a US-based educational technology company which has not been institutionalized in the country yet, he said. তো উনি বলেছেন অন দি আদার হ্যান্ড মানে কি? অন্যদিকে বা অপর পক্ষে, হ্যাঁ একই কথা, কম্পারিজন করেছে। অপর পক্ষে ডুওলিঙ্গোটা হচ্ছে একটা ইউএস বেসড, মানে ইউএস ভিত্তিক একটা এডুকেশনাল টেকনোলজি কোম্পানি। ওরা কিন্তু একটা এডুকেশনাল মানে শিক্ষা প্রযুক্তি বিষয়ক কোম্পানি, যেটা এখনও ওই দেশে ইউএসএতেই এখনও ইনস্টিটিউশনালাইজড হয়নি উনি বলেছেন। মানে এটা টেক কোম্পানি হিসেবে আছে, এখনও এটা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করে নাই। তাকে না, যে ব্রিটিশ কাউন্সিলে কিন্তু আলাদা প্রতিষ্ঠান আছে, দে হ্যাভ অফিসেস অ্যান্ড ব্রাঞ্চেস অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তাই না? ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি শাখাগুলো কিন্তু সারা দেশে এবং সারা বিশ্বে বিভিন্ন দেশে আছে, তাই না? বাট ডুওলিঙ্গোটা এখন একটা টেক কোম্পানি রয়ে গেছে, তাদের ওভাবে কোনো অফিসিয়াল কোনো ব্যাপার হয়নি, শাখা প্রশাখার যে ব্যাপারগুলো আছে। Woodzak shared that Duolingo has already become very popular in the neighboring country India, and in the coming days they have plans to do necessary branding in Bangladesh. তো আগে আমাকে দুইটা শব্দের অর্থ বলবেন। একটা হচ্ছে নেইবারিং, ইন্ডিয়াকে বলা হচ্ছে বাংলাদেশের নেইবারিং কান্ট্রি, আর একটা হচ্ছে কামিং ডেজ। নেইবারিং মানে কি? সামনের দিনগুলোতে, এটা হচ্ছে কামিং ডেজ। আর নেইবারিং কান্ট্রি বলতে এখানে কি বোঝানো হচ্ছে? প্রতিবেশী। না, আমরা আবার সেই সেম ভুল করছি। কেমন? নেইবার মানে কি তাহলে? নেইবারিং, নেইবারহুড, তিনটার অর্থ আলাদা, কাছাকাছি মিন করে বাট অর্থ আলাদা। নেইবার মানে হচ্ছে প্রতিবেশী, নেইবারহুড কি জিনিস? নেইবারহুড পার্শ্ববর্তী। কেন নেইবারহুড হচ্ছে কি? এটা আমাদের সবসময় প্যাচ লাগে। নেইবারহুড হচ্ছে মহল্লা বা পাড়া, আর নেইবারিং হচ্ছে পার্শ্ববর্তী বা নিকটবর্তী, পাশের এলাকা। নেইবারিং এরিয়া, নেইবারিং কান্ট্রি, পাশের দেশ, পার্শ্ববর্তী দেশ। নেইবারিং হচ্ছে পার্শ্ববর্তী, নেইবারহুড মহল্লা, নেইবার হচ্ছে প্রতিবেশী। সো নেইবার দেখলেই সব প্রতিবেশী ধরে না যাবে না, উই হ্যাভ বিন ডুইং দিস রং। অলরাইট, সো বলা হচ্ছে যে এরই মধ্যে পার্শ্ববর্তী দেশ ভারতে
ডুওলিঙ্গোটা যথেষ্ট জনপ্রিয় হয়ে গেছে, এটা শেয়ার করেছে নোটস্যাক, এবং আসন্ন দিনগুলোতে তাদের পরিকল্পনা আছে যে বাংলাদেশে তারা প্রয়োজনীয় যে ব্র্যান্ডিং সেটা করবেন। আদার দ্যান ডুওলিঙ্গো, there are many different language learning apps to choose from. So there is likely a program that best suits your learning style and schedule. আমরা যে বলি শিডিউল, উচ্চারণটা প্রনাউন্সিয়েশনটা অ্যাকচুয়ালি স্কেজুল, বাট যেহেতু সবাই এটা শুনলে ধরতে পারে, সো এই ক্ষেত্রে শিডিউল বললে আসলে বাংলাদেশের খুব একটা কিছু যায় আসে না, তাই না? মানুষের তো বুঝতে হবে। আমি একটা এমন প্রনাউন্সিয়েশন করলাম মানুষ বুঝলোই না, তাহলে তো এটা ভাষার, আমরা বাংলা ব্যাকরণ যখন পড়ি ভাষার একটা ছিল না যে মানুষের বুঝতে হবে, কমিউনিকেশন করার জন্য মানুষ যে ভাষায় বুঝে, ঠিক না? ওইটাতে বলতে হবে, এই হচ্ছে একটা ব্যাপার। সো এখানে শিডিউল যদিও বলছি, অরিজিনাল প্রনাউন্সিয়েশনটা যখন দেশের বাইরে যাবেন তখন স্কেজিউল উচ্চারণটা আপনাদের জানা থাকাটা জরুরি, তখন যাতে স্কেজুল বললে আপনারা ধরতে পারেন, এটা হচ্ছে ব্যাপার। অলরাইট, ওকে, সো ওকে, তো বলা হচ্ছে ডুওলিঙ্গো ছাড়াও, একটু মিউট করে দিচ্ছি, মিস আসমার এখান থেকে নয়েজ আসছে, সামহাউ মেবি শি ইজ গেটিং কলস। অলরাইট, সো ডুওলিঙ্গো ছাড়াও আরও বেশ অনেক ধরনের ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ আছে বেছে নেওয়ার মতো, এবং সেখানে খুব সম্ভবত দ্যার ইজ লাইকলি প্রোগ্রাম, মানে খুব সম্ভবত একটা প্রোগ্রাম আছে যেটা বেস্ট সুটস ইউ, আপনার শেখার স্টাইলের সাথে ভালো যায় এবং আপনার স্কেজুল বা আপনার নিয়মের টাইমিংয়ের সাথে ভালো যায়, এবং এই অ্যাপসগুলো যথেষ্ট ইকোনমিক্যালও বটে। ইকোনমিক্যাল মানে কি? আমি সহজ উদাহরণ দিই, বাসে গেলে বা প্লেনে গেলে দুই ধরনের টিকিট থাকে, একটা হচ্ছে ইকোনমি ক্লাস আর একটা হচ্ছে বিজনেস ক্লাস। এখন বোঝান আমাকে, সাশ্রয়ী বা কম দামি যেটাকে বলে আর কি, ঠিক আছে, মানে সাধারণ যে সিটটা, ঠিক আছে, এমনিতে অর্থনৈতিক বোঝায়, বাট এখানে হচ্ছে মিতব্যয়ী বা হচ্ছে সোজা বাংলায় বলতে গেলে হচ্ছে একটু খরচ কম পড়ে, সাশ্রয়ী, কম খরচের, স্পেশালি যখন হচ্ছে তুলনা করা হবে ফর্মাল স্কুলিং, মানে আপনি যখন একটা স্কুলে যাবেন, মানে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে যাবেন, স্কুলটা কিন্তু এখানে ভার্ব আকারে আছে, স্কুলিং বলা হয়েছে, দ্যাট মিনস পড়ার ক্ষেত্রে যাবেন, অথবা একজন ল্যাঙ্গুয়েজ এক্সপার্টের কাছে যখন আপনি পড়তে যাবেন, ওই তুলনায় খরচটা এখানে কম পড়ে। Many have speech recognition, which is key to ensuring you have proper pronunciation. Others offer several language options, which is ideal when you want to pick up multiple languages. তো অনেকগুলো আবার স্পিচ রিকগনিশন আছে। স্পিচ রিকগনিশন কি? আপনি যখন মানে বলেন তখনও কিন্তু আপনার কথাটা ধরতে পারে। যেমন গুগল অ্যাসিস্ট্যান্টকে যখন আপনি বলেন, গুগল অ্যাসিস্ট্যান্ট আপনি মুখে যা বলবেন ওটা কিন্তু টাইপ হয়, তাই না? দেখা যায় না? ওটাকে স্পিচ রিকগনিশন, আপনার কথা ধরতে পারে। তো এইটা হচ্ছে একটা কি, এটা একটা মূল মন্ত্র টু এনশিওরিং, এটা নিশ্চিত করার জন্য। অ্যাকশন 2 এর পরে ভার্বের কন্টিনিউয়াস ফর্ম দিয়েছে, এটা কি গ্রামাটিক্যালি কারেক্ট? আই ডোন্ট থিঙ্ক সো। সো এটা নিশ্চিত করার জন্য একটা মূল চাবিকাঠি যে আপনার ঠিক প্রোনাউন্সিয়েশনটা আছে বা উচ্চারণটা আছে, এবং অন্যান্যগুলোতে সেভারাল ল্যাঙ্গুয়েজ অপশন, মানে অন্যান্য ভাষা, বেশ অনেকগুলো ভাষার অপশন আছে, যেটা আদর্শ ব্যাপার যদি আপনি ইফ ইউ ওয়ান্ট টু পিক আপ মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস, মানে আপনি যদি একাধিক ভাষা শিখতে চান বা নিতে চান, সেক্ষেত্রে খুব ভালো কাজে দেয়। সো আমরা খুবই ইন্টারেস্টিং একটা আর্টিকেল শেষ করলাম, তাই না? ইনফরমেটিভও বটে, আমাদের একদম মানে জানারও দরকার ছিল। যখন আমি ডুওলিঙ্গো নিয়ে আর্টিকেলটা দেখলাম, সো চিন্তা করলাম যে না, এটা একটা ট্রেন্ডি ব্যাপার, এটা নিয়ে পড়া যায় এবং সিস্টেমটা সম্পর্কে আমাদের জানা হলো। সো হোপফুলি উই হ্যাভ লার্ন সামথিং অ্যাবাউট ইট, রাইট? সো দেখেন, আশা করি পুরো আর্টিকেলটা বুঝতে সুবিধা হয়েছে, তাই না? নাকি? এটাই তো মজা, হ্যাঁ, যে এখানে কিছু ওয়ার্ড হয়তো আমাদের কাছে একটু অন্যরকম, বাট ওই যে টেকনোলজিক্যাল কিছু ওয়ার্ড আছে, যে আবার ওরা কিন্তু কিছু মেটাফর ব্যবহার করেছে, কিছু মানে সিনোনিম ব্যবহার করেছে, রূপক অর্থে কিছু কথা বলেছে, কিন্তু হ্যাঁ আছে। ডুওলিঙ্গো টেস্টে মূলত হচ্ছে আপনার কিছু, আপনাকে লিসেনিং থাকবে, সেখান থেকে আপনার ওই যে মাল্টিপল চয়েস থাকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, অবভিয়াসলি সেটা করতে হবে, ঠিক আছে? আপনি মাউস আর কিবোর্ড ব্যবহার করে আর আপনার মুখ ব্যবহার করবেন, তিনটা জিনিস আপনার ব্যবহার করতে হবে। সোজা কথা, আপনার মাউস কিবোর্ডের কাজ আছে, একশো 160 পর্যন্ত হচ্ছে আছে এখানে
স্কোর করা যাবে, ওখানে যে ব্যাপারটা আছে। 160 হচ্ছে এটা সর্বোচ্চ, মানে ফুল। 10 থেকে শুরু, সর্বনিম্ন যেটা আছে 10, এটাও এখানে দেওয়া আছে। মান বর্তনের দিকে যদি যাই, এবং আপনার কম্পিউটার স্কিলটা যদি, টাইপিং স্কিলটা ভালো থাকে, আপনি যদি একটু চর্চা করেন, আই থিঙ্ক খুব যথেষ্ট ভালো একটা অপশনস ডুওলিঙ্গো। এটার জন্য আপনার ইংলিশ বেসিকটা ভালো থাকলেই যথেষ্ট। যেই টেস্টই আপনি দেন না কেন, দিন শেষে আপনার ইংলিশের জাজমেন্টটা করবে। সো এটা পড়ার পিছনে একটা কারণ ছিল, আমরা অনেকেই হচ্ছে আইএলটিএস প্রিপারেশন বা ডুওলিঙ্গো প্রিপারেশন যাই নেই না কেন, কীভাবে নিতে আসি, শুনেছি এটা দিলে এই সুবিধা পাওয়া যায়, সো আমি এটাতে ডিরেক্ট চলে আসি। কিন্তু নিয়ম হচ্ছে, আপনারা যখন একটা ফোন কিনেন, একটা সিম্পল একটা স্মার্টফোন কেনার আগে কিন্তু ইউটিউবে রিভিউ দেখেন, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, তাই না? দাম টাম দেখেন কী অবস্থা। বাট এইরকম একটা মানে শেখার ব্যাপারটা, যেটা আমার বিদেশ যেতে কাজে লাগবে, চাকরি ক্ষেত্রে কাজে লাগবে, এটার ব্যাপারে আমরা ঘাটি কম। তো আপনারা তো অবশ্যই, এই ক্ষেত্রে বলবো যে আমরা তো অবশ্যই দোকানে, যে মোবাইলের দোকান যে সেল করে, ওর কাছে তো ওভাবে খোঁজখবর নিই না যে ভাই কোনটা ভালো হবে, তাই না? এটা তো এখনকার দিনে বোকাম। আমার জানার অপশন আছে, আমি জেনে যাব। জানা থাকলে যেটা সুবিধা, আমার নিজের কোথায় ঘাটতি আছে, কোথায় নিয়ে আসলেই কাজ করতে হবে, সেটা নিয়ে আমি একটা প্রপার আইডিয়া পাবো। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি, যারাই আসেন আমার সাথে, যাদের দেখা হয় স্টুডেন্টসদের, তাদেরকে আমি আগে আইডিয়া দেওয়ার চেষ্টা করি। এবং খুবই এই ব্যাপারটাতে আমি বলবো যে আসলে আমাদের সচেতন হওয়া উচিত। আমি কিছু কিছু দিক থেকে হতাশ যে অনেকে জানেনই না যে আসলে তারা যে পরীক্ষাটার প্রিপারেশন নেবেন, সেই পরীক্ষাটা সম্পর্কে তাদের একদমই আইডিয়া নাই। সো দিস ইজ রিয়েলি স্যাড। সো এইটাও একটা কারণ এই আর্টিকেলটা বেছে নেওয়ার, যে আইডিয়া যখন আমার থাকবে, তখন এটা আমার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এই যে এখানে আর্টিকেলে কম্পারিজন ছিল না, এটা আইএলটিএস থেকে টাফ কিনা, যেমন আমরা এখানে একটা ডেটা পেয়েছি যে সব দেশ কিন্তু অ্যাকসেপ্ট করে না, এবং যেহেতু নতুন একটা জিনিস, মাত্র 4000 ইনস্টিটিউশনে অ্যাকসেপ্ট করে, যেখানে আইএলটিএস 10,000-এর বেশি। আবার এখানে টাইমের ব্যাপার আছে, খরচের ব্যাপার আছে। 48 ঘন্টায় ডুওলিঙ্গোতে রেজাল্ট আসে, যেখানে আইএলটিএসে 3 থেকে 13 দিন। সো এই যে টার্মগুলো, টেকনিক্যাল খুঁটিনাটিগুলো যখন আমার জানা হবে, তখন আমি কিন্তু সব মিলে কিন্তু আপনারা ধরতে পারবেন যে আমার আসলে কোনটা বেছে নিতে হবে, তাই না? ডিসিশন নিতে ইজি হবে না? সো দিস ইজ ওয়াই আর্টিকেল রিডিং ইজ নেসেসারি। ঠিক আছে, যে এই কারণে আমাদের পড়তে হবে। ইংরেজিতে যত বেশি আমরা পড়বো, তত বেশি আমাদের কিন্তু জ্ঞান বাড়বে, সবচেয়ে বড় কথা। এবং এই আর্টিকেলটা যিনি লিখেছেন, তাকে অবশ্যই একটু মেনশন করা যায়। বিজনেস স্ট্যান্ডার্ডের আর্টিকেলটা লিখেছেন মিস কানিজ সুপ্রিয়া। থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ এ ভেরি ইনফরমেটিভ আর্টিকেল অ্যান্ড ইনফরমেটিভ ওয়ান। সো নেক্সট দিন আমরা এখান থেকে যেটা করবো, সেটা হচ্ছে এখান থেকে যতগুলো নতুন নতুন শব্দ, টার্ম, এই যে ড্রিল পেয়েছি, তারপর হচ্ছে এনরোল ছিল, ম্যান্ডেটরি, আমাদের সাথে কিন্তু রিলেটেড টার্মস এগুলো, তাই না? ইউজার ফ্রেন্ডলি, ফিচার, প্রফিসিয়েন্সি, এই ধরনের যে যতগুলো শব্দ আছে, সবগুলো দিয়ে সেন্টেন্স মেকিংটা আপনারা একটু খেয়াল করবেন। কারণ দিন শেষে ভোকাবুলারি বাংলা অর্থ জেনে আসলে লাভ আছে, আপনার বোঝার জন্য সুবিধা আছে, কিন্তু এটা আপনি বলতে পারবেন না, কারণ ইউ আর নট ইউজিং ইট ইন এ সেন্টেন্স। আপনার যেটা করতে হবে, আর্টিকেলে ব্যবহার করা সে ঠিক আছে, এখন আপনারও এটা ব্যবহার করা শিখতে হবে। সো দিস ইজ হোয়াট উই আর গোনা ডু ইন দ্য নেক্সট সেশন. So join with us, and if you have any questions, you have to just see in the description box. আমাদের সম্পর্কে অনেকেই কমেন্ট বক্সে লিখেন, বিস্তারিত জানতে চান, ডেসক্রিপশন বক্স এটার জন্য থাকলো। So thank you so much for being here today. It has been a really an interesting session. আমি খুব এনজয় করেছি আর্টিকেলটা, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। So until we meet again day after tomorrow, আবার দেখা হচ্ছে সেম সময়। So till then, take care of yourself, stay safe, keep learning, and have a good time. Take care everyone. Have a great time. Good night. Have a sweet dream.